দুইটা ভিডিও নিয়ে কথা বলার জন্য আসলাম। প্রথমত রিসেন্টলি আমি সেভারেন্স নামের একটা টিভি শো দেখেছি, যেখানে আপনারা দেখতে পারেন। এখানে একটা কি পয়েন্ট হচ্ছে, যেটা আমার মনে হয় যে ছেলেদের একটা ইস্যু, যে তারা আসলে তারা নিজেদের যে কোনো ধরনের পেইন, যে কোনো ধরনের স্যাক্রিফাইসকে সবসময় ডাউন প্লে করে। দ্যাটস হাউ সোসাইটি বিল্ট আস, যে আমাদেরকে স্যাক্রিফাইসেস অ্যান্ড পেইন অ্যান্ড হার্ট ডাউন প্লে করতে হবে। অ্যান্ড আপনি দেখবেন যে সেভারেন্সের শুরুতে যেটা দেখা যায় যে একটা ছেলে তার গাড়িতে অনেকক্ষণ কান্নাকাটি করে তারপরে সে লিফটে যাচ্ছে, লিফটে নেমে আসার পরে সে আসলে রেগুলার লাইফ লিড করতেছে। সেভারেন্স একটা খুবই ইমপ্রেসিভ আইডিয়া, যেখানে দেখানো হয় যে আপনি চাইলে আপনার একটা ব্রেইন সার্জারি করতে পারেন। Hello, my name is Mark S. And I have, of my own free accord, elected to undergo the procedure known as severance. অ্যান্ড ব্রেন সার্জারি পরে দেখানো যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়ার্ক লাইফ সেটা কমপ্লিটলি সেপারেটেড বা সেভার্ড হয়ে যাবে। আপনার পার্সোনাল লাইফে এটার ইফেক্ট পড়বে না। I give consent to sever my memories between my work life and my personal life. তো যেটা আমাদের হিরো আর কি, যে আমাদের মেন ক্যারেক্টার, সে যেটা করে, তার ওয়াইফ কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সো সে এই পেইনটা নিতে পারতেছিল না, সারাদিন কান্নাকাটি করতেছে, কিছু করতে পারতেছে না। সে ছিল একটা ইউনিভার্সিটির টিচার, সেখানে সে ড্রাঙ্ক অবস্থায় গিয়ে উপস্থিত হচ্ছিল। সো ইভেনচুয়ালি তার চাকরি চলে যায় ওখান থেকে, অ্যান্ড সে ঠিক করে যে সে সেভার্ড হবে, কারণ তাহলে অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টা তাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, অ্যান্ড তার ব্রেইন সেপারেটেড হয়ে যাবে। তার ব্রেইন সেপারেটেড হলে কী লাভ, সেটা হচ্ছে যে যখন আপনাকে অপারেশনটা শেষ হওয়ার পরে যখন আপনি লিফটে করে আপনার চাকরি ক্ষেত্রে যাবেন, তখন ওইখানে নামার সময় ওখানে কিছু ব্রেন ওয়েভ থাকে, যে কারণে আপনি তখন আপনার সেকেন্ডারি যে ব্রেন যেখানে কাট করে আপনি দ্বিতীয় একটা সত্তা ক্রিয়েট করছেন, ওইটা অ্যাক্টিভেটেড হবে। অ্যান্ড এতে করে সে যেটা ফিল করে যে সে ওই সময় কিন্তু নতুন একটা মানুষ হিসেবে জন্মায় আর কি, যে সে একটা টেবিলের ওপর ঘুম থেকে উঠে তাকে বোঝানো হয় যে দেখো, তোমার যেটা অ্যাকচুয়াল যে মানুষটার ব্রেনের অংশ তুমি, সে মানুষটা আসলে তোমাকে সেভার করছে, কারণ তুমি এখন এখানে কাজ করতে পারবা। তা প্রবলেম ইজ যে আপনি ওখানে 9 ঘন্টা কাজ করার পরে যখন আপনি বাসায় ফিরে যাওয়ার জন্য আবার লিফটে উঠতেছেন, লিফট যখন উপরের দিকে উঠে আসতেছে, তখন আপনি আবারও আগের অরিজিনাল ব্রেইনে সুইচ করতেছেন। সো আপনার বাইরে যে আছে, মানে আপনি ওপরে চলে যাওয়ার পরে যে মানুষটাতে পরিণত হচ্ছেন, সেই মানুষটা সবসময় তার নিজের সেলফের মধ্যে থাকতেছে, তার লাইফে 8 ঘন্টা থাকতেছে না, বাট সে আসলে জানতেছে না আপনার সাথে কি হচ্ছে। অ্যান্ড আপনি যে নিচে যাওয়ার পর যে মানুষটাতে পরিণত হচ্ছেন, সেটা শিশু। সে প্রথম যেদিন অ্যাক্টিভেটেড হয়েছে সেদিন থেকে সে তার লাইফ শুরু করছে আর কি। সো সে কিছুই জানে না আপনার পাস্ট, আপনি কীরকম দেখতে, আপনি কি করেন, আসল মানুষটা কি, সেটা সে জানে না। বডি যদিও আপনার, বাট তার ব্রেইন কিন্তু নতুন করে শুরু করতেছে। সুতরাং আপনি হার্ট হয়েছিলেন কি সে, আপনি দুঃখ পাইছেন কি সে, আপনার কিসের জন্য এত মন খারাপ যে কারণে আপনি 8 থেকে 9 ঘন্টা সেভার্ড হয়ে থাকতেছেন, এগুলোও সে জানে না। বাট যেটা হয়, ইভেনচুয়ালি তার একটা এক্স কলিগ ওখান থেকে পালাই যায় এবং তাকে শেষ পর্যন্ত বলে যে আমরা বলতাম যে তোমার আসলে এলিভেটর অ্যালার্জি আছে, কারণ তুমি যখন আমাদের সাথে আসতা কাজ করতে তখন তোমার চোখ লাল হয়ে থাকতো। সো আমরা বলতাম যে তুমি যখন এলিভেটরে করে নামতেছিলা তখন তোমার অ্যালার্জি হয়, তোমার চোখ লাল হয়ে যায়। অ্যান্ড সে নিচে নামতে কিছু মনে করতে পারে না যে আসলে কেন সে এত হার্ট, কেন সে এত পেইনে আছে। সো পুরোটা সময় সে আসলে হ্যাপি থাকে। বাট ওর ফ্রেন্ড ওকে বলার চেষ্টা করতেছিল কোম্পানি থেকে পালা যাওয়ার পরে যে আসলে তুমি মনে করতেছিলা যে তুমি তোমার ব্রেনের একটা অংশকে আলাদা করে দিয়ে নিজেকে রক্ষা করবা হার্ট থেকে, বাট ইভেন দো তোমার নতুন ক্যারিয়ার, নতুন যেটা ব্রেনের অংশ, সে যদিও আলাদা একটা মানুষে পরিণত হয়েছিল, বাট সে স্টিল নেমে আসতো। অ্যান্ড সে পুরোটা সময় তার মন খুব একটা ভালো থাকতো না, মানে সে আসলে এটাকে অ্যাভয়েড করতে পারে নাই। বাট আমার কাছে পুরো জিনিসটাকে ইন্ট্রিগিং লাগছে, পুরা শোটাকে এত ইন্ট্রিগিং লাগছে, কারণ
ছেলেদেরকে এটা কাইন্ড অফ শেখানো হয় ডে 1 থেকে যে তুমি আসলে কাউকে দেখাইতে পারবা না যে তুমি হার্ট, তুমি কাউকে দেখাইতে পারবা না তুমি কত স্যাক্রিফাইস করছো তোমার লাভড ওয়ান্সের জন্য, অ্যান্ড তোমার ভান করতে হবে যে তুমি আসলে একটা মানে তুমি কিছুই করো না আর কি। সো অফকোর্স আপনারা সময় পেলে সেভারেন্স দেখবেন। I acknowledge that once the procedure is complete, I will be unable to access my personal memories whilst on the severed floor. Say gratitude. Nor will I retain work memories. Hey! Sorry, when I return home at the end of the day. I make these statements freely. Hi, kids. What's for dinner? We warned you. About the greeting? You were kidding. We hate it. How many reasons did we come up with? 8. Good morning. Hi, Mr. Milchek. Mark, could I have a word? Petey is no longer with this company. I'm sorry, Mark. You guys are one of my favorite office friendships. What happened? We'd love to tell you, but unfortunately non-disclosure policy forbids. I confer upon you the advanced role of department chief. Congratulations. A handshake is available upon request. Thank you. May I have a handshake? আর সেকেন্ডারি একটা জিনিস আমি যেটা খেয়াল করছি যে সেভারেন্সের কথা মনে পড়ছে কারণ আমি যখন আমার রিসেন্ট 2টা ভিডিও পোস্ট করছি আমি এই মাসে, তো ওই ভিডিওগুলো দেখার সময় মনে হচ্ছিল যে কাইন্ড অফ আমাকে সেভারেন্সের কথা মনে করে দিচ্ছিল যে আমি আসলে ভিডিও বানাতে পারি না বা অলমোস্ট সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন বা মানুষের সাথে কথা বলা এভরিথিং আমি টার্ন ডাউন করছি অনেকটা। বাট যখন আমি আমার আগের ভিডিওগুলো দেখতেছিলাম আমার এই ভয়েস, আমার নিজের ভয়েস শুনে মনে হচ্ছিল যে আমি জাস্ট লিফট থেকে নেমে আসতেছি আর কি। বাট এটা একটা খুব ইন্টারেস্টিং শো, আপনারা অবশ্যই সময় পেলে এটা দেখবেন। অ্যান্ড আরেকটা জিনিসটা কথা বলতে চাইছিলাম যে জন স্টুয়ার্টের একটা সাক্ষাৎকার দেখলাম ট্রেভর নোয়ার সাথে, উইচ ইজ ভেরি মাচ কম্পেলিং। যে সে যেটা বলার চেষ্টা করতেছে, অনেক কিছু বলা হয়েছে, আপনারা পারলে ওটা দেখেন। বাট ওইখানে প্রায় 2 ঘন্টার সাক্ষাৎকার। বাট একটা অংশে জন স্টুয়ার্টের সাথে ট্রেভর নোয়ার কথা হচ্ছে। ট্রেভর নোয়াকে আপনারা ওকে চিনবেন, সাউথ আফ্রিকান কমেডিয়ান যে ডেইলি শোতে হোস্ট করছিলেন কয়েক বছর। জিনিসটা যেমন হয়েছিল যে জন স্টুয়ার্ট ট্রেভর নোয়াকে ফোন করছিল ডিরেক্টলি, যে ট্রেভর নোয়া তখন তার ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছে, সে জানেও না যে ডেইলি শো কোথায়, সে জানেও না জন স্টুয়ার্টকে। অ্যান্ড জন স্টুয়ার্ট ওকে ফোন করছে, করার পর বলছে যে আসলে আমি তো জন স্টুয়ার্ট বলতেছি। অ্যান্ড ট্রেভর নোয়াকে বলছে যে ট্রেভর নোয়া বলে কি আমি তো আপনারা চিনি না। এটা খুবই ফানি কনভারসেশন ছিল, কিন্তু মানে দুইজনই আমার খুবই ফেভারিট। জন স্টুয়ার্টের সাথে কথা বলার সময় ট্রেভর নোয়া বলতেছিল যে আচ্ছা লাইফের কোনো একটা রিয়েলাইজেশন নিয়ে কথা বলার সময় জন স্টুয়ার্ট বলতেছিলেন যে আমি একদিন একটা ক্র্যাক হাউসে ঘুম থেকে উঠে চিন্তা করতেছিলাম যে মানে উনি তখন সব ধরনের ড্রাগস করতেন, অ্যালকোহলিক ছিলেন। তো ওই সময় উনি চিন্তা করে দেখলেন যে আসলে উনি যদি চেষ্টা করেন যে আমি প্রবলেমটা হচ্ছে যে জন স্টুয়ার্ট যেটা কথা বলার চেষ্টা করতেছিলেন যে উনি অনেক ইন্ট্রোভার্টেড। অ্যান্ড উনি যেটা করার চেষ্টা করেন আর কি, যে উনি সবসময় নিজেকে বিজি রাখার চেষ্টা করেন। উনি ড্রাম বাজানো শিখছেন রিসেন্টলি, এর আগে উনি কার্পেন্ট্রি শিখছেন, যেখানে তার বাচ্চার জন্য উনি নিজেই বানাইছেন আর কি আসবাবপত্র। সো ট্রেভর নোয়া বলার চেষ্টা করতেছিল যে এত কিছু আপনি কেন করেন বা কেন করার চেষ্টা করতেছেন। তো জন স্টুয়ার্ট বলতেছে যে উনি যেটা করতেন আগে, যে সবসময় নেশা করতেন আর কি, যে ড্রাগস, অ্যালকোহল। তো ট্রেভর নোয়া খুব অবাক হয়েছে যে আরে আমি তো, সবাই আমাকে বলছে যে জন স্টুয়ার্ট হচ্ছে মানে রিয়েল রক অ্যান্ড রোল। তো ও সবসময় মনে করছে যে ও জানতো যে জন স্টুয়ার্ট প্রচুর স্মোক করে, সিগারেট খায়। বাট ট্রেভর নোয়া বুঝে নেয় যে রক অ্যান্ড রোল বলতে মানে অ্যাকচুয়ালি উনি ড্রাগস অ্যান্ড মানে ওই লাইফের মধ্যে ছিলেন। অ্যান্ড এইটা ট্রেভর নোয়ার ভাষ্য মতে ওই পডকাস্ট অনুযায়ী যে উনি বলতেছেন যে আমি ভাবছিলাম যে আপনি লেদার জ্যাকেট পরেন, বাইক চালান, আমি জানতাম যে আপনি সিগারেট খান। সো মনে করছিলাম যে এটাই বাকিটা মিন করতেছে। বাকিটা যে আপনাকে অ্যাকচুয়ালি আপনি যে একদম মানে হেরোইন, কোকেন, ওপিয়াম রিলেটেড সমস্ত ড্রাগস করে মানে মদ টদ খেয়ে বিড়ি টিড়ি খেয়ে চিপার মধ্যে পড়ে থাকতেন, এটা তো আমি জানি নাই। কারণ জন স্টুয়ার্ট আপনারা যদি জেনে থাকবেন এক্সট্রিমলি ট্যালেন্টেড একজন মানুষ, এবং তার ইনসাইট, তার যে কোনো ধরনের ইনসাইট হচ্ছে খুবই ভ্যালুয়েবল আর কি। এরকম মানে খুবই রেয়ার একটা সিচুয়েশন যেখানে আপনি জন স্টুয়ার্ট পাবেন। ওনার কিছু প্রোটেস্টের ভিডিও আছে যেগুলোতে কথা শুনে বুঝতে হবে যেগুলো স্ক্রিপ্টেড না আর কি, যে আউট অফ হিজ হেড
উনি এমন কথাবার্তা বলেন যেগুলো আসলে হার্ড টু ম্যাচ। সেই মানুষটা নাকি সারাদিন নেশা করে পড়ে থাকতো। সো মানে তখন জন স্টুয়ার্ট বলতেছিলেন যে আমি আসলে দেখছি যে আমি যদি আমাকে ব্যস্ত না রাখি আমি হচ্ছে মানে বেঁচে থাকতে পারবো না। মানে অনেকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি এত ট্যালেন্টেড, আপনি কেন মদ খান? আপনি এত ট্যালেন্টেড, আপনি কেন নেশা করেন? আপনি এত ট্যালেন্টেড, আপনি আপনার লাইফটাকে ওয়েস্ট করতেছেন কিনা? প্রবলেম হচ্ছে জন স্টুয়ার্টের এই পডকাস্টটা খুবই ইউনিক, অ্যান্ড আমি এটা কাউকে বলতে দেখিনি এভাবে এর আগে, যে উনি বলার চেষ্টা করতেছিলেন যে উনি যদি ওই সময় ড্রাগস না করতেন বা সিগারেট না খাইতেন, অ্যালকোহল না ড্রিঙ্ক করতেন, তাহলে আসলে উনি বাইচা থাকতে পারতেন না। অলমোস্ট ইম্পসিবল। অ্যান্ড আমি জানি না জন স্টুয়ার্টের লাইফে কী হয়েছিল, বাট আই ক্যান অনলি গেস। কারণ ওই যে বলতেছিলাম যে ছেলেদের লাইফ হচ্ছে খুবই কমপ্লিকেটেড। আপনি আসলে আপনি হইতে পারেন যে আপনি অনেক ব্রিলিয়েন্ট, আপনি হইতে পারেন জিনিয়াস, আপনি হইতে পারেন জন স্টুয়ার্ট, বাট স্টিল আপনাকে আসলে দেয়ার আর থিংস দ্যাট উই কান্ট অ্যাভয়েড। আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আপনি যাই করেন না কেন আপনার ফেলিয়ার দায় হচ্ছে আপনার। জন স্টুয়ার্ট ওখানে একটা ছোট্ট কথা বলছে যে উনি বলতেছিলেন যে আমি আসলে ইদার আমি মদ খাবো, ড্রিঙ্ক করবো, মরে যাব, অথবা মানে আমাকে বাকিদেরকে বলতে হবে, আমার লাভড ওয়ানদেরকে যা বলতে হবে যে আমি ফেলিয়ার, আমি তোমাদের সবাইকে ফেল করছি, রাদার আমি আসলে অন্য কিছু করব। So I'm always looking for ways to quiet my mind that are not, in the old days it was drugs and alcohol, right? Yeah. So, once you wake up in a crack house in East St. Louis at 4 a.m. and go, oh, I think I'm not making good decisions. You try and come up with other ways that you can quiet the noise. Are you actually saying this? Or Am I actually saying that you woke up in a crack house and... That's correct. Yeah, this was obviously years ago. Yeah, I mean, I'm assuming many years ago. It wasn't. It's been a couple of weeks. No, I was working. This is like, I knew you as a guy who smoked a lot. Yes. They were all sort of the product of a mind that I had trouble quieting, right? Huh. And so when I'm busy, I am healthier. And when I am not busy, I was very unhealthy because, your mind, it doesn't take long for your mind to go from, hey, that was a good set to you failed everyone that ever loved you. Yeah. And trying to find your way. And this is, I'm talking about early 90s, mid 90s, like bad. যদি জন স্টুয়ার্ট মদ না খায়, যদি জন স্টুয়ার্ট নেশা না করে, যদি জন স্টুয়ার্ট সিগারেট না খায়, তাহলে সে মনে করবে তার লাভড ওয়ানদের কাছে যে তার বলা উচিত যে সে কীভাবে তাদেরকে ফেল করছে। অ্যান্ড আই এম প্রিটি শিওর জন স্টুয়ার্ট যে ধরনের মানুষ, আই ডোন্ট বিলিভ যে উনি তার লাভড ওয়ানদেরকে ফেল করছে। আমার মনে হয় যে উনি তার লাভড ওয়ানদের জন্য স্যাক্রিফাইস করছে, ফাইট করছে, ইভেনচুয়ালি তার লাভড ওয়ানরা তাকে লেট ডাউন করছে। যেটা ব্রিলিয়ান্ট জিনিয়াস প্রত্যেকটা জন স্টুয়ার্টের লাইফের দিকে যদি আমি তাকাই, ওনার সাথে আমি ওনার এইসব সাইডের দিকে তাকানোর পর মনে হয় কি যে এগুলোতে আমি মোটামুটি বুঝতে পারি যে আসলে ঘটনা কী হইতেছে। এখানে ঘটনা যেটা হয় যে একজন খুবই কম্পিটেন্ট একটা ছেলে পুরা ওয়ার্ল্ডের জন্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে যা ফাইট করতেছে তার লাভড ওয়ানদের জন্য, অ্যান্ড তার লাভড ওয়ানরা তাকে এমন লেট ডাউন করতেছে, এরপরে তার ইদার নিজেকে মনে করতে হবে যে তার লাভড ওয়ানরা হচ্ছে বাইনচোদ, কারণ তাদের জন্য জীবন যৌবন দিয়ে দেওয়ার পরও তারা তাকে লেট ডাউন করছে। এর একটা ছেলেকে এভাবেই ডক্ট্রিন করা হয় যে সে এটা বিশ্বাস করতে পারে না যে তার লাভড ওয়ানরা বাইনচোদ। আমি নাম বলবো না, বাট আমার খুবই কাছের একজন মানুষ, তার পুরোটা জীবন তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের ফ্যামিলির জন্য পুরো জীবন উৎসর্গ করছে। জীবনে যা ছিল সব দিয়ে দিছে আর কি। তার ভাই কিছুই করতে পারে নাই, টাকা পয়সা উড়াই দিছে, যে টাকা পাইছে, যেই এফোর্ট পাইছে তার ভাইয়ের কাছ থেকে, সেগুলোকে প্রপারলি ম্যানেজ করে নাই। অ্যান্ড তার ভাইয়ের জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত পরিশ্রম সে উড়াই দিছে, সে কোনো কিছু করতে পারে নাই। এখন যে ভাইটা এত কিছু করলো তার ভাইয়ের জন্য, সে এখন তাকে দুইটা কনক্লুশন আসতে হবে। এক নাম্বার হচ্ছে যে তার ভাই একটা বাইনচোদ, অকাতরে সে তার জীবনে সব কিছু বিলাই দিল, সমস্ত এফোর্ট, সমস্ত টাকা পয়সা, সমস্ত পরিশ্রম, সমস্ত সঞ্চয় সব দিয়ে দিল, কিন্তু সে এটাকে প্রপারলি সেটাকে রেসপেক্টই করে নাই। সেটা এভাবে দেখেই নাই যে আমার ভাই তার জীবনে সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে। সো
ইভেনচুয়ালি এই যে ভাইটা সব দিয়ে দিল, তার আসলে অপশনটা কি? তার ইদার একটা অপশন হচ্ছে যে সে এটা মেনে নিবে যে তার ভাই এটা বাইনচোদ, অথবা তাকে এটা মেনে নিতে হবে যে সে আসলে তার ফ্যামিলিকে লেট ডাউন করছে। কিন্তু আসলে তো সে লেট ডাউন করে নাই, সে তো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড যে কাজ করছে, যেটা খুবই রেয়ার অ্যান্ড খুবই ইউনিক, যেটা কেউ করে না। অ্যান্ড স্টিল সে নিজেকে ভাবতেছে যে সে অপরাধী। অ্যান্ড জন স্টুয়ার্ট যখন বলে যে আমি আসলে গিয়ে কি বাকিদেরকে বলবো যে আমি তোমাদেরকে লেট ডাউন করছি, ও কি লেট ডাউন করছে? জন স্টুয়ার্টের মতো একটা লোক, আমার মনে হয় না সে লেট ডাউন করছে তার ফ্যামিলিকে বা তার লাভড ওয়ানদেরকে। আমার তার লাভড ওয়ান, তার ফ্যামিলি তাকে লেট ডাউন করছে। সো পয়েন্ট বিইং হচ্ছে যে এরকম একটা ইম্পর্টেন্ট লেসন ছিল, মানে যদিও জন স্টিওয়ার্ট কথাটা বলতেছিলেন ভিন্ন অ্যাঙ্গেল থেকে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা ছেলেদের জন্য একটা লেসন যে আপনি হয়তো আপনার জীবনে সব কিছু দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে কাজ করতেছে না। আমি এরকম মানুষজনকে চিনি যারা তাদের প্রেমিকার জন্য, যাদের ওয়াইফের জন্য সব কিছু দিয়ে দিছে, তাদের ওয়াইফ এমনভাবে ট্রিট করছে যেন তাদের ওয়াইফকে দেওয়া অপরচুনিটি, তাদের ওয়াইফকে দেওয়া লাইফ লাক্সারি অথবা অপরচুনিটিগুলো তার ওয়াইফ নষ্ট করছে। এরপরে ছেলেটা ব্লেম করতেছে যে আমি মনে হয় আমার ওয়াইফকে লেট ডাউন করছি। না ভাই, তুমি তোমার ওয়াইফকে লেট ডাউন করো নাই, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছো। মানুষ এমনভাবে তাকাতে চায় ছেলেদের দিকে যেন আমাদের কাছে আনলিমিটেড রিসোর্সেস, আমরা যেন অল পাওয়ারফুল। আমরা তো না, মেয়েদেরকে অ্যাবিউজ করা হয় সমাজে। দ্যাট ডাজন্ট মিন যে এভরি সিঙ্গেল ছেলের আনলিমিটেড পাওয়ার আছে। ছেলেরা পারপেট্রেটর হইতে পারে অনেক কিছুর জন্য, তার মানে এই না যে এভরি সিঙ্গেল ছেলের ওই ধরনের মানে ম্যাসিভ পাওয়ার আছে যে সে অনেক কিছু করবে। বাট আমরা যখন সর্বোচ্চ দিয়ে আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের প্রেমিকার জন্য, আমাদের ওয়াইফদের জন্য আমরা যখন সব কিছু দিয়ে দিই, মোস্ট অফেন দ্য নট যাদের জন্য আমরা সব কিছু দিচ্ছি তারা আমাদেরকে ম্যাসিভলি লেট ডাউন করে। যেহেতু আমরা আমাদের সর্বোচ্চ কষ্ট করে পাওয়া জিনিসপাতি, আমাদের হার্ড আর্ন মানি, আমাদের হার্ড আর্ন এফোর্ট, আমাদের হার্ড আর্ন টাইম আমরা যেহেতু তাদের জন্য দিয়ে দিচ্ছি, তারা এটাকে খুবই খেলো করে দেখে। তাদের যেটা রেসপন্সিবিলিটি আছে যে এটাকে ক্যারি করে নিয়ে যে সাকসেস তো তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে যে এটাকে ক্যারি করে নিয়ে যে একটা সাকসেসফুল জায়গাতে নিয়ে যাওয়া, এটা তারা জীবনও দেখতে পায় না, তারা কিছুই করে না। তারা যা করতেছিল সারা জীবন ধরে তাই করতে থাকে। মাঝখান থেকে ধরেন জন স্টুয়ার্ট বলেন, যে কোনো ছেলে বলেন, সে জীবন যৌবন এক করতে চেষ্টা করতেছে, ফ্যামিলির জন্য ফাইট করতে, প্রেমিকার জন্য, বউয়ের জন্য ফাইট করতে, পোলাপানের জন্য ফাইট করতে। পোলাপান, বউ, প্রেমিকা, ফ্যামিলি মনে করে যে বাল করতেছিল ওই বালই করতেছে। তাদের এই ধরনের কোনো, তাদের যেটা রেসপন্সিবিলিটি নিতে হবে, আচ্ছা ঠিক আছে এই বাচ্চারা এত কষ্ট করছে, এই বাচ্চারা এত বেশি এফোর্ট দিছে, আমরা এখানে বাকিটাকে ক্যারি করে নিয়ে যাই। এই ক্যারি করার সাধ্য, ইচ্ছা, মানে স্কিল, প্রতিভা কিছুই তাদের নাই। অ্যান্ড ইভেনচুয়ালি যখন দেখবেন যে খুবই একজন যোগ্য একটা মানুষ যখন এত কিছু চেষ্টা করতেছে, করার পর কিছুই পাইতেছে না, কিছুই দেখতেছে না, হইতেছে আউটকাম জিরো আর কি। মানে সে তো নিজের জন্য কিছু করে নাই। ধরেন আমরা পোলার জন্য করছেন, আপনার পোলা বাল ছিল পুরোটা সময়, তো পোলাই তো আর পারলো না যেখানে আপনি যাওয়ার চেষ্টা করতেছিলেন ওরে নিয়ে। আপনি আপনার বউয়ের জন্য করতেছেন, আপনার প্রেমিকার জন্য করতেছেন, আপনার ফ্যামিলির জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য করতেছেন। আপনার ভাই বোন বাতাসে, গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াচ্ছে। সো এইসব জায়গাতে ছেলেরা, সমাজ এমনভাবে ইনডক্ট্রিন করছে পুরা ছেলেদেরকে আর কি, পুরো মেল সোসাইটিকে। তারা তখন মনে করে কি যে আমরা আমাদের ফ্যামিলিকে লেট ডাউন করছি, অথচ ও সর্বোচ্চটা করছে। সো আমার কাছে খুবই এক্সেপশনালি একটা টেক অ্যাওয়ে মনে হয়েছে যে এই পুরো জিনিসটা থেকে, যে জন স্টুয়ার্টের সেই আলোচনা থেকে, আপনি আসলে কখনো আপনাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য কোনো কিছু করে কোনোভাবেই তাদের জীবনে কোনো চেঞ্জ আনতে পারবেন না। খুবই রেয়ার কেসেস আছে যেখানে আপনি দড়িটা ছুঁড়া মারলে অন্য পাশ থেকে দড়িটা ধরে, বাট মোস্ট অফ দ্য টাইমস কেউ দড়ি ধরবে না। আপনি দড়ি ছুঁড়া মারবেন, যে দড়িটা কিনতে, যে দড়িটা ছুঁড়ে মারতে, যে দড়িটা নিয়ে আসার জন্য এতদূর পর্যন্ত খাদের কিনার পর্যন্ত আসার জন্য আপনি আপনার জীবনের সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি তারপরে দড়িটা ছুঁড়ে মারছেন, অন্য পাশের লোকটা দেখবেন যে আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার প্রেমিকা, আপনার বউ, আপনার ছেলে অথবা আপনার মেয়ে, সে দেখবেন কি অন্য পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় সে একটা ভিডিও গেমস খেলতেছে। সে আজকে বিকালে কোথাও ঘুরতে বের হবে, সেই জন্য প্ল্যান করতেছে। দড়িটা ছুঁড়া মারলেন আপনার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে, সে দড়িটা না দেখার ভান করলো, কারণ তার আজকে বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যাইতে হবে, সেটাই বেশি ইম্পর্টেন্ট। তার আজকে তার অমুক জিনিসটা করতে হবে, যেটা বেশি ইম্পর্টেন্ট।
এরপর আপনি নিজেকে দোষ দেওয়া শুরু করবেন। বাট জন স্টুয়ার্ট যেটা বলছেন যে আসলে কেন উনি ড্রিঙ্কস করতেন, কেন উনি ড্রাগস করতেন, অ্যান্ড এটা খুবই হার্ট মেল্টিং একটা জিনিস যে আসলে উনি যেটা পরে বলার চেষ্টা করছেন যে উনি যদি এখন সবসময় কোনো না কোনো কিছুতে নিজেকে বাঁচায় মানে ব্যস্ত না রাখেন, তাহলে জিনিসটা যেটা দাঁড়ায় যে উনার মনে হয় কি যে উনি আসলে যদি এখন ড্রাগস না করেন, মানুষ বলে না যে আচ্ছা ঠিক আছে তুই মদ খাইস না, তুই হচ্ছে হেরোইন করিস না, তুই কোকেন করিস না। ও যদি এগুলো না করে তাহলে ওকে ফেস করতে হবে যে ও পুরো দুনিয়ার জন্য ফাইট করছিল অ্যান্ড ও ফেল করছে। ওর কোনো দোষ নাই কিন্তু। এবার একটা ছেলেকে এভাবে ট্রেন আপ করা হয় না, একটা ছেলেকে বলা হয় না যে তুমি আসলে তুমি বাকিদের জন্য ফাইট করছো, খুব ভালো কাজ, কিন্তু ওরা যে বাল ছিটছে এটা তোমার দোষ না। সো একটা ছেলে অবভিয়াসলি ফিল করে যে এটা তার দোষ। আপনি এখানে কোনোভাবে ওরা বাঁচাতে পারবেন এটা থেকে। এটা কয়েক মিলিয়ন বছর ধরে হিউম্যান ইভলিউশনের একটা অংশ, এভাবে বাঁচানো যাবে না। সো জন স্টুয়ার্ট যেটা বলার চেষ্টা করছেন, উনি যদি ড্রাগস না করেন, অ্যালকোহল না খান, তাহলে উনি মরেই যাবেন। যদি খান তাহলে সেটাও তাকে মেরে ফেলবে। সো থার্ড ওয়ে, 3 নম্বর রিপ্লেসমেন্ট হিসাবে তিনি অন্যান্য কাজ করেন, ড্রাম বাজানো শিখেন, কার্পেন্ট্রি শিখেন, কারণ সেটা অ্যাটলিস্ট তাকে বাঁচায় রাখবে। উনি বলতেছেন যেটা কিমোথেরাপির সাথে তুলনা করা যায়, যে আমার ক্যান্সার হয়েছে আমি মরে যাব। মানে উনি যদি ড্রাগস না নেন, মদ না খান, সিগারেট না খান, জন স্টুয়ার্ট, তাহলে তিনি ক্যান্সারে মারা যাচ্ছেন। যদি উনি এখন ড্রাগস নেন, সিগারেট নেন, মানে সিগারেট খান, মদ খান, তাহলে উনি কিমোথেরাপির মতন ক্যান্সারে মারা যাচ্ছিলেন, সেখান থেকে তাকে কোনোভাবে ফ্লোট করে রাখা যাবে। সে কিমোথেরাপিরও ক্ষতি আছে, বাট সেই ক্ষতির থেকে মরে যাওয়াটা বেশি ক্ষতি। বাট উনার থার্ড ওয়ে ছিল যে আমি অন্য জিনিসে নিজেকে বিজি রাখার চেষ্টা করি এখন, যাতে করে আমার মদ খাইতে না হয়, যাতে করে আমার ড্রিঙ্ক করতে না হয়, আমার নেশা করতে না হয়, সিগারেট খাইতে না হয়, কিন্তু একই সাথে এটা আমাকে মায়েরা ফেলবে না, হুইচ ইজ প্রিটি ফেয়ার। বাট আমার মনে হয় যে আপনাদের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে ছেলেদের অসহায়ত্ব বা ছেলেদের যেই মানে বর্তমানে তো ফেমিনিজম তো একটা বিগ ডিল, অ্যান্ড আমি নিজেও মেয়েদের বিভিন্ন অধিকার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছি। বাট রিসেন্টলি আমার মনে হয় যে ছেলেদের যে বাজে অবস্থা, যেটা পার্শিয়ালি পুরুষতান্ত্রিক সমাজকেই সার্ভ করে, সেটা না কথা বলার কেউ নাই। অ্যান্ড এগুলো এমন না যে এত ইজি, মানে এগুলা আমার মনে হয় যে ফেমিনিজমের সমান অথবা অধিক গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই মুহূর্তে পুরো সমাজ চালাচ্ছে কারা? পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরা চালাচ্ছে। আপনি যদি এখন ছেলেদের এইসব ভালনারেবিলিটি এবং প্রবলেম নিয়ে কথা না বলি আমরা, তাহলে এইটা আসলে পুরুষতন্ত্রকে হিউজলি সার্ভ করে। কারণ ঠিক যেভাবে আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম একজনকে, যে আপনি ধরেন একটা মেয়েকে আমি যখন বলি যে একটা মেয়ের রাইট থাকা উচিত, একটা মেয়ের এগুলা সেগুলা করতে কোনো বাধা থাকা উচিত না, সেইটা 50% অফ আপনার এই প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে মুভমেন্টের জন্য। বাকি 50% হচ্ছে যে একটা ছেলের কাছ থেকে যেসব এক্সপেকটেশন আপনি করেন, যেগুলো পুরুষতান্ত্রিক এক্সপেকটেশন, তার মধ্যে একটা যেটা আমি বললাম, ছেলেরা স্যাক্রিফাইস করবে, কিন্তু আপনি ছেলেদের পুটকি মারবেন, ছেলেরা চুপ করে বসে থাকবে, নিজেকে ব্লেম করবে। কেন ভাই? একটা ছেলে মোর দ্যান এনাফ করছে, এখন তোর এটা দায়িত্ব যে বাকিটা ক্যারি করা, তুই করতে না পারলে তোর দোষ। এটা কিন্তু আমরা বলি না, আমরা বলি যে মানে হেড অফ দ্য ফ্যামিলির দোষ এটা। আচ্ছা, ছেলেরা মানুষ করতে পারে না অর সামথিং। একটা ছেলের পিছনে মেয়েরা এখন যেটা সোশ্যাল নর্ম যেগুলো আছে না, যেগুলো হচ্ছে মনে হয় কি যে জেন্ডার বায়াসড রোল, যেমন একটা ছেলে মেয়ের পিছনে পিছনে ঘুরবে, মেয়েকে বলবে যে প্লিজ আসো, প্লিজ আসো, প্লিজ আসো। এই জিনিসটাও হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে যাওয়া জিনিস, যে কারণে মেয়েদের ছেলেদের পিছনে চেস করতে হবে। যেমনটা আমি বলছি যে মেয়েরা যেভাবে ইচ্ছে জামা কাপড় পরবে, যেভাবে ইচ্ছে পড়াশোনা করবে, সেটা যেরকম আপনার জন্য দাবি, ওইটা যদি আপনাকে ফাইট ব্যাক করতে হয়, তাহলে একটা মেয়েকে প্রপোজ করতে হবে ছেলেদেরকে, মেয়েকে ছেলেদের পিছনে ঘুরতে হবে। কারণ বেসিক্যালি ছেলেরা বেশি কাজ কারবার করে, ছেলেরা বেশি পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু, ছেলেদেরকে বেশি ফাইট করতে হয় না এভরিথিং, সব কিছু নিয়ে। ছেলেদের কোনোভাবে মেয়েদের পিছনে ঘুরতে যাওয়ার কথা না টেকনিক্যালি, আনলেস সেটা খুবই রেয়ার কেস, কিন্তু সেটা কিন্তু আমরা করি না। সো আমার পয়েন্ট হচ্ছে যেসব জিনিস আমাদের কাছে নর্ম, যেমন পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের বিরুদ্ধে যে জিনিসগুলো নর্ম, সেগুলোকে ফাইট করার কথা যেরকম আমরা বলে থাকি, পুরুষতান্ত্রিক সমাজে ছেলেদের ব্যাপারে যেগুলো নর্ম, সেগুলোকে তো আমরা ব্রেক করতে হবে। আপনার ছেলেরা যে মেয়েকে প্রপোজ করবে, ছেলেরা গিয়ে মেয়েকে ডেটে নিয়ে যাবে, ছেলেরা যে মেয়েদের ডেটের টাকা দিবে, এগুলোর নর্ম, পুরুষতান্ত্রিক নর্ম, এগুলো আমরা ব্রেক করতে হবে। ছেলেরা কখনো মেয়েদেরকে প্রপোজ করবে না, ছেলেরা কখনো মেয়েদেরকে পিছনে ঘুরবে না, কারণ এগুলো পার্ট অফ দ্য প্রবলেম।
একই সাথে আপনার ঠিক যেই কথাগুলো বললাম এতক্ষণ ধরে সেগুলো ইম্পর্টেন্ট, অ্যান্ড পারলে সম্ভব হলে আপনারা সেভারেন্স দেখবেন, অ্যান্ড সম্ভব হলে জন স্টুয়ার্টের সাথে ট্রেভর নোয়ার সেই সাক্ষাৎকার দেখবেন। আমার মনে হয় যে ভালো সময় কাটবে আপনাদের। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।